স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজম কোনো সহজ বিষয় নয়। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলোর জীবনও সহজ নয়। তবে সঠিক সময় যদি সঠিক সাপোর্ট দেওয়া যায় তবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই মানুষগুলো দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। আর সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে। পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রের আসলে কী ভূমিকা রয়েছে, কী দায়িত্ব তারা পালন করতে পারে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই মানুষগুলোর জীবনমান উন্নয়নে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজ আলোচনা করব আমাদের আজকের বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই এপিসোডে। আর এই আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন টেলিভিশনেরই মানুষ, বিখ্যাত একটি ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক, যিনি অত্যন্ত জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেছিলেন এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটির উপস্থাপনা করে। এছাড়া তার আরও নানা ধরনের পরিচিতি রয়েছে, যেমন তিনি একজন তুখোড় বিতার্কিক, সোশ্যাল মিডিয়াতেও তিনি ব্যাপক অ্যাক্টিভ একজন মানুষ। যেখানেই যে কোনো রকম সমস্যা সেখানেই তার সরব উপস্থিতি আমাদের চোখে পড়ে। পেশায় তিনি একজন স্বনামধন্য ডাক্তারও, সর্বোপরি তিনি একজন বাবা। আর তিনি হচ্ছেন ডাক্তার আব্দুন নূর তুষার। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। ডাক্তার আব্দুন নূর তুষার, নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি বা ডিসঅর্ডার আসলে কি? শৈশবে যখন আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র গঠিত হয় তখন যদি তার গঠনে কোনো সমস্যা দেখা দেয় অথবা কোনো দুর্বলতা থাকে সেটাকে বলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ স্নায়ুতন্ত্রের গঠনের বা উন্নতির যে সমস্যা। এক একজনের এক একভাবে এই ডিসঅর্ডারগুলি প্রকাশিত হয়, সকলে একই লেভেলের ডিসঅর্ডারে ভোগে না। মূল বিষয় হচ্ছে যে যাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হয় তাদের অটিজম হয় অনেকের লেখাপড়া শেখায় সমস্যা থাকে, অনেকের কমিউনিকেশনের সমস্যা থাকে, অনেকের ADHD থাকে, মানে অনেক অস্থিরতা থাকে, অনেকের মোটর সমস্যা থাকে, অর্থাৎ তার হাত পা কিংবা অন্য কিছু নাড়ানো বা ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা থাকে। এইরকম সমস্যাগুলিকে আমরা একসঙ্গে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলি। এক একজনের ক্ষেত্রে এটা এক একভাবে প্রকাশিত হয়। বহু মানুষ আছেন যারা লেখাপড়া করার ক্ষেত্রে ডিলে থাকে, তাদের যেমন ডিসলেক্সিয়া থাকে, ডিসগ্রাফিয়া থাকে। ডিসলেক্সিয়া মানে হচ্ছে সে কোনো কিছু পড়তে কিংবা বুঝতে তার অসুবিধা হয়, এবং ডিসগ্রাফিয়া মানে সে ছবি বা কোনো কিছু সে বুঝতে পারে না। তো এরা দেখা যায় অনেক সময় পড়তে পারে না অথবা বর্ণগুলি উল্টো দেখে। আর গ্লোবাল ডিলেও হয়, অনেকের অন্যান্য সমস্যাগুলি একসঙ্গে থাকে। এই অটিজম নিয়ে আপনাকে জানতে চাই যে অটিজম বিষয়টা কি? অটিজম শনাক্ত একটি শিশুর, তখন তার মধ্যে আসলে কি ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায়? অটিজমে যারা আক্রান্ত তাদের এটা তো একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, এটার ভিন্ন ভিন্ন ধাপ আছে। যেমন কেউ কেউ আছে তারা সোশ্যাল বিহেভিয়ার পারে না, কেউ কেউ আছে তারা কগনিটিভ বিহেভিয়ার পারে না, অর্থাৎ কিছু বোঝে না, কেউ কেউ আছে তারা খুবই অস্থিরতা থাকে, তারা একটু শুধু অস্থিরই না, অনেক সময় তারা নিজের হার্ম করে, হাত পায়ের চুল তোলে বা নখ উপড়ে ফেলে, নিজেকে নিজে হার্ম করে, এরকম আছে। কেউ কেউ আছে তারা রিপিটেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ একই জিনিস বারবার করতে থাকে, একটা নির্দিষ্ট শব্দ করতে থাকে, অথবা হয়তো কোথাও একটা কাজ সে বারবার করতে থাকে, একটা কথা সে বারবার বলতে থাকে। এই জিনিসগুলি যাদের অটিজম হয় তাদের বেলায় আমরা দেখি যে এই ধরনের কিছু সমস্যা নিয়ে তারা প্রেজেন্ট করে। তাদের কারো কমিউনিকেশনের ঝামেলা থাকে, তারা নিজেকে বোঝাতে পারে না, কথা বলে না, কেউ কেউ অনেক বেশি কথা বলে, কেউ কেউ অর্থবোধক কথা বলে না। তো এই ধরনের সমস্যাগুলি নিয়ে অটিজমের যারা শিশু তারা প্রেজেন্ট করে। অটিজম কেন হয়? অটিজম কেন হয় এটা আসলে এখনো পরিপূর্ণভাবে গবেষকরা আবিষ্কার করতে পারেন নাই। অটিজম কেন হয় এটা নিয়ে গবেষণা চলছে, নানান রকম থিওরি আছে, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে এটা বলা যায় না যে অটিজম কেন হয়। অটিজম কি নিরাময়যোগ্য? অটিজম নিরাময়যোগ্য ঠিক না। অটিজম হচ্ছে একটা অবস্থা, ফলে এই অবস্থা থেকে উন্নতি করা সম্ভব। যে রিপিটেটিভ ডিসঅর্ডার করে বা যার আই কন্ট্যাক্ট নাই, তাকায় না, তার আই কন্ট্যাক্টের উন্নতি করা যায়, তার রিপিটেটিভ ডিসঅর্ডার কমিয়ে আনা যায়। যে কথা বলে না তাকে কথা শেখানো যায়। যারা পার্সোনাল কাজগুলি করতে পারে না, ধরেন বাথরুমে যেতে পারে না, চুল আঁচড়াতে পারে না, দাঁত মাজতে পারে না, এগুলো তাদেরকে শেখানো যায়।
তাদের টয়লেট ট্রেনিং করানো যায়, তাদেরকে বিভিন্ন পাবলিক যে ডোমেইন আছে সেখানে কি ধরনের আচরণ করতে হবে সেটা শেখানো যায়। তারা অনেকেই বিভিন্ন স্কিল শিখতে পারে, যেমন কম্পিউটার শেখে, গান শেখে, ছবি আঁকতে শেখে, হাতের কাজ শিখতে পারে। এরকম অনেকে মিউজিক পারে, ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, অনেকে কোরআন শরীফ পড়ে মুখস্থ করে ফেলে। এরকম নানান ধরনের গুণাবলী তাদের আছে, সেইগুলিকে চিহ্নিত করতে হয় এবং তাদের যে জায়গাগুলিতে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিকে দূর করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়। তো সেইভাবে যারা অটিজমে আক্রান্ত তারা অনেকেই স্বাভাবিক শিশুদের মতোই প্রায় জীবনযাপন করে এবং তারা স্বাভাবিক একটা জীবন যাপন করতে পারে। অনেকেই কিন্তু উন্নতি করে, তবে প্রত্যেকের উন্নতির মাত্রা একই রকম হবে না। সবাই যে একইভাবে উন্নতি করে একই জায়গায় পৌঁছে যাবে সেটা হয় না। কেউ কেউ খুবই বেশি উন্নতি করে, কেউ একটু মধ্যম উন্নতি করে। সমাজের সঙ্গে তাদের যে ইন্টারাকশন, সেইখানে তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলি দূর করা যায়। প্রায়শই বলা হয়ে থাকে যে অটিজম একটি রোগ। ডিজিজ হচ্ছে এক ধরনের জিনিস যার কজ আছে। যেমন ধরেন রোগের জীবাণু ঘটিত রোগ হয়ে থাকে বা কোনো একটি কারণে আপনার রোগ হবে, যেমন স্ট্রোক হয় ব্লাড প্রেশার বেশি থাকলে, রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে অনেক সময় স্ট্রোক হতে পারে। এই ধরনের অসুস্থতাগুলির কারণ আমরা জানি, কিন্তু অটিজম আসলে এমন একটা অবস্থা যে অবস্থাটা আসলে কোনো জীবাণু ঘটিত নয়। এমন নয় যে আমি ঔষধ দিলাম, কালকে ঔষধ দিয়ে জীবাণু মেরে ফেললাম আর অটিজম ভালো হয়ে গেল। এটা জ্বর কিংবা অন্যান্য রোগের মতো রোগ না যেটা ওষুধ দিলে ভালো হয়ে যাবে কালকে। ধরেন আমাদের যে চোখ, এই যে আমরা চশমা পরে আছি, এটা একটা অসুস্থতা, কিন্তু আমি যখন চশমাটা পরলাম আমি কিন্তু পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। তার মানে কি হলো, আমরা কিন্তু নিজেকে অসুস্থ বলছি না। আমরা কিন্তু বলছি না যে চশমা পরে সে অন্ধ কিংবা সে চোখে দেখে না। তো একই রকমভাবে আমি মনে করি যে এটাও ঠিক ওই অর্থে রোগ না, এটা একটা অবস্থা, যে অবস্থাটা নানানভাবে উন্নতি করা যায় এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আমাদের সমাজে যে ধারণাটা বদ্ধমূল বা যে বিশ্বাসটা মানুষ এখন করে সেটা হচ্ছে অটিজম একটি রোগ এবং এটা নিরাময়যোগ্য, এবং অনেকেই আসলে সরাসরি বলে থাকে যে চিকিৎসার মাধ্যমে অটিজম ভালো করে দেওয়া হয়। এবং আমাদের মা বাবা স্বাভাবিকভাবে সন্তানের কোনো সীমাবদ্ধতাই মা বাবা মেনে নিতে পারেন না। সেখানে অটিজমের মতো এরকম একটি কঠিন সত্য যখন তাদের সামনে চলে আসে তখন মা বাবার জন্য সেটা মেনে নেওয়া অনেক বেশি কঠিন, জটিল। তো ওনারা কি করেন, যেখানে যে বলে সেখানে দৌড়ে যান। সেক্ষেত্রে আসলে কি করণীয়? এটা মা বাবা নয় শুধু, এটা সামাজিক অশিক্ষার একটা ফলাফল। আমাদের সমাজে এখনো লোকজন বিশ্বাস করে ডায়াবেটিস একটা ওষুধ দিয়ে ভালো করে ফেলবে, আর কখনো হবে না। অ্যাজমা একটা বড়ি খাবে আর জীবনে অ্যাজমার অ্যাটাক হবে না, এরকম অদ্ভুত ধারণা আমাদের সমাজে আছে। এবং কিছু শিক্ষিত লোক, এমনকি চিকিৎসকও, এই ধরনের ভুল ধারণা বিক্রি করে তারা পেশাগতভাবে লাভবান হন। আমি শুধু এতটুকুই বলবো যে যাদের অটিজম আক্রান্ত শিশু আছেন, যাদের এরকম বিশেষ শিশু আছেন, তাদের বেলায় তাদেরকে মনে রাখতে হবে যে এটা ঔষধ দিয়ে সারিয়ে ফেলার একটা অবস্থা নয়। এটাতে ওষুধ আছে, যেমন যারা অতিমাত্রায় অস্থিরতা করেন, অস্থিরতা কমানোর ওষুধ আছে, কিংবা কেউ যদি অন্য কোনো অসুখে ভোগে, রক্তশূন্যতা বা অন্য কোনো অসুখ থাকে তার, সেগুলিকে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। অনেক অটিজমে আক্রান্ত শিশুর অ্যাজমা থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, সেগুলোর ট্রিটমেন্ট আছে। কিন্তু সরাসরি অটিজমের জন্য ঔষধ খাইয়ে কালকে ভালো হয়ে যাবে এরকম কোনো ঔষধ নাই। এবং অটিজমের যে প্রতিকার সেটা হচ্ছে প্রশিক্ষণ। অটিজম থেকে একজন শিশুকে উদ্ধার করে নিয়ে আসতে গেলে তাকে তার কমিউনিকেশনের স্কিল, তার যে সোশ্যাল স্কিল, তার যে কগনিটিভ স্কিল, তার যে পড়াশোনার দক্ষতা, এগুলিকে বাড়ানোর জন্য তাকে বারবার শেখাতে হয়। এইভাবে শিখিয়ে অনেককে উন্নতি করা যায়, সেটাই সেরে যাওয়া। ধরেন আমরা তো একেবারে জন্মের শুরুতে কথা বলতে পারতাম না। এখন কেউ যদি আমাদেরকে কথা না শেখাতো তাহলে তো আমরা কোনোদিনই কথা বলতাম না। কথা শিখিয়েছে বলে কথা বলি। অটিজমে আক্রান্ত একজন শিশু হয়তো সেই কথাটাই বলতে পারছে না, এবং আমরা যেভাবে কথা শিখি সেইভাবে সে কথা শিখতে পারে নাই। ফলে তাকে কথা শেখানোর কিন্তু আলাদা মানুষ আছেন যারা স্পিচ থেরাপিস্ট বলে। এদের কাছে গেলে পরে দেখা যায় যে এরা তাকে কথা শেখাতে পারেন অনেককেই। তো যখন সে কথা শিখে ফেললো তখন সমস্যাটা চলে গেল। এটাই তো তার কিওর, এটাই তার নিরাময়। কিন্তু এই নিরাময়টা এইরকম নয় যে আপনি অ্যান্টিবায়োটিকের মতো আপনি এক সপ্তাহ ঔষধ খেলেন আর একদম ভালো হয়ে গেলেন। এই ধরনের কোনো চিকিৎসা অটিজমে নাই। দর্শক, যে কথাগুলো এই মুহূর্তে ডাক্তার আব্দুল নূর তুষার বললেন এটাই হচ্ছে সত্য। কারণ অটিজমের এরকম কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি যার মাধ্যমে আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যাবে। এটি একটি বিশেষ অবস্থা, কখনোই অটিজম রোগ নয়। ডাক্তার আব্দুল নূর তুষার, প্রিয় সন্তানটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, এই সত্যটা জানার পর আসলে
মেনে নেওয়া মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই আসলে অনেক বেশি দেরি করে ফেলে মা বাবা মেনে নিতে এবং মানিয়ে নিতে সন্তানের এই বিশেষ সীমাবদ্ধতার সাথে। সেক্ষেত্রে আসলে যখন মা বাবা এই সত্যের মুখোমুখি হবেন তখন পরিবারের কি করণীয়? এই ধরনের শিশুর পরিবার শুরুতে তো বিষয়টি মানতে চায় না, এটা মানুষের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে এই শিশু যে পরিবারে জন্মেছে এই শিশুর দায়িত্ব তো সেই পরিবারকে নিতে হবে এবং বিষয়টিকে কেউ মেনে নিতে বলে নাই, যেটি বলেছে সেটি হচ্ছে বিষয়টিকে বুঝে এই বিষয়টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। অর্থাৎ এরকম একজন শিশু যদি আমাদের পরিবারে থাকে তাহলে আমাদের পরিবারকে কি করতে হবে এই সিদ্ধান্ত নিয়ে সেই কাজগুলি সেই পরিবারকে করতে হবে। যেমন বহু পরিবারে বাবা মা আছেন যারা এখন চলশক্তিহীন, হুইল চেয়ারে হাঁটা চলা করেন, তো তাদের বেলায় পরিবার কি করে? তাদেরকে কি পরিবার থেকে বের করে দেয়, কিংবা তাদের ওপরে কি পরিবার কোনো এমন কোনো ব্যবস্থা নেয় যে ব্যবস্থার কারণে তারা পরিবারের সঙ্গে থাকতে পারবে না? ব্যাপারটা তো তা নয়। ঠিক একইভাবে যে শিশুটি প্রতিবন্ধকতা নিয়ে জন্মেছে সেই পরিবারকে প্রথমেই ঠিক করতে হবে যে এই শিশুটিকে যতটুকু পরিমাণ প্রয়োজন এবং সাধ্য অনুযায়ী এই শিশুর যত্ন করতে হবে এবং সেই যত্ন করার জন্য বাবা মাকে প্রথমে প্রস্তুত হতে হবে এবং তার যে আত্মীয় স্বজনরা আছেন তাদেরকে জানাতে হবে এবং জানিয়ে সকলকে একসঙ্গে করে এই শিশুর জন্য যে কাজ বা এই শিশুর জন্য যে প্রতিকারের ব্যবস্থা সেটা করতে হবে। মেনে নিতে চায় না, এই মেনে না নিতে চাওয়ার একটি বড় কারণ হচ্ছে সামাজিক কুসংস্কার এবং অশিক্ষা। আমাদের এখানে এক ধরনের কথা প্রচলিত আছে যে এই ধরনের অসুবিধা যারা পড়েন তারা হয়তো কোনো অন্যায় করেছেন, এটা প্রকৃতির কোনো বিরূপ মনোভাব। যে কোনো ধরনের অসুখ কিংবা যে কোনো ধরনের অবস্থা এইটা একটি প্রাকৃতিক অবস্থা, আল্লাহ তাআলা যাকে যেভাবে এরকম দিবেন বলে মনে করেন, ধর্মীয়ভাবে যারা বিশ্বাস করেন তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে এটা আল্লাহর ইচ্ছা। অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে অন্যায় করার প্রবণতা খুবই কম থাকে, এরা সেইভাবে মিথ্যা কথা বলে না, এরা অন্যকে হার্ম করে না, অন্যের ক্ষতি করতে চায় না। ফলে এই যে একদম আমি বলবো যে প্রায় নিষ্পাপ এবং নিরপরাধ একটা জীবন, এরকম একটি জীবনের সঙ্গে বড় হওয়ার আনন্দ আছে। আপনি দেখবেন যে এই বাচ্চাদের বাবা মায়েরা প্রতিদিনই এমন একটা সন্তানের সঙ্গে থাকে যে সন্তান একেবারে নিষ্কলুষ, এবং এরকম নিষ্কলুষ মানুষ তো আসলে জীবনে পাওয়া যায় না। ফলে এটা একটা অভিজ্ঞতা, যারা এরকম বাচ্চার বাবা মা তারা কিন্তু এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবনটা অসাধারণ অভিজ্ঞতা। তবে বাস্তবতা একটু ভিন্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবারা যারা আছেন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানদের মেনে নিতে পারেন না সন্তানের সীমাবদ্ধতা। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার সূত্রপাত ঘটে। অনেক বাবা তো সন্তানসহ মাকে পরিত্যাগ করেন, ডিভোর্স দিয়ে দেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে যে উদাহরণগুলো আমরা দেখতে পাই এটা অত্যন্ত কষ্টকর এবং মেনে নেওয়া অনেক কঠিন। তো কেন এই ঘটনাগুলো ঘটে এবং এটা থেকে উত্তরণের উপায়টা কি, এই বিষয়গুলো নিয়ে জানবো, শুনবো একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আমরা শুনছি আজকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভূমিকা নিয়ে। ডাক্তার আব্দুল নূর তুষার, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাবারা কেন যেন সন্তানের এই সীমাবদ্ধতা মেনে নিতে পারেন না এবং সেখান থেকে শুরু হয় নানা রকম অশান্তি। কেন এরকমটা হয়, কেন বাবারা মেনে নিতে পারেন না, সেক্ষেত্রে আসলে কি করণীয়? এখানে আসলে ঢালাওভাবে বাবাদের দোষী করলে হবে না, অনেক সময় মায়েরাও চলে যান। এটা আসলে অনেকগুলি কারণে হয়ে থাকে। একটা তো হচ্ছে মানসিক কারণ, এই ধরনের একটি শিশুকে প্রতিপালন করার যে মানসিক চাপ সেটা অনেকে নিতে পারেন না। আর্থিক কারণে রয়েছে, বাংলাদেশে এই ধরনের শিশুর পেছনে যে টাকাটা খরচ হয় এই পরিমাণ টাকা আয় করে খরচ করার ক্ষেত্রে দেখা যায় যে অন্য শিশু বা ওই পরিবারের অন্য সন্তান দেখা যায় বঞ্চিত হতে শুরু করে। কেননা আমাদের এইখানে এই ধরনের শিশুর পড়াশোনার খরচ বা অন্যান্য যে খরচগুলি রয়েছে সেগুলো অনেক বেশি এবং অন্যান্য দেশের তুলনায় কম হলেও আমাদের আয়ের তুলনায় এটা অনেকের ক্ষেত্রেই এটাকে চাপ সৃষ্টি করে। তো এরকম ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাবারা এই বাড়তি দায়িত্বটা পালন করতে চান না এবং তারা দেখা যায় যে
ক্ষেত্র বিশেষে মাকে পরিত্যাগ করেন। সামাজিকও এক ধরনের চাপ আছে। অনেক পরিবারে শ্বশুর শাশুড়ি বাবা মা চাপ সৃষ্টি করতে থাকেন যে আরেকটা যদি বিয়ে করো কিংবা আরেকটা সন্তান হলে অন্য পরিবারে দেখা যাবে তার অটিজম থাকবে না, যেটা সত্য কথা, নাও তো থাকতে পারে। একই পরিবারে কিন্তু একটি বাচ্চার অটিজম হলে যে অন্যদের অটিজম হবে এমন কোনো কথা নাই। কিন্তু তারপরে এই ধরনের অশিক্ষা থেকে অনেকে চাপের মুখে দেখা যায় যে সংসার ভেঙে যায়। তো সংসার ভেঙে যাওয়ার অনেকগুলি কারণ আছে। দাম্পত্য সম্পর্কের যে জটিলতা, সেই জটিলতায় অটিজমে আক্রান্ত শিশু থাকলে পরে হয়তো বাড়তি চাপ সৃষ্টি হয়, কিন্তু শুধু যে এই বাচ্চার জন্যই এটা ভেঙে যায় আমি সেটা বলবো না। কেননা সন্তানের প্রতি ভালোবাসার যে বিষয়টি, এটি তো আসলে আপেক্ষিক। সব বাবা মা, সব পরিবার একইভাবে তার সন্তানকে ভালোবাসে না, যত্নও করে না। পারিবারিকভাবে এক ধরনের সন্তানকে যত্ন করার বা শিশুকে যত্ন করার সংস্কৃতিও আছে। এটা অনেক ক্ষেত্রে আমাদের মতো দেশগুলিতে অনুপস্থিত হয়। তারা মনে করেন যে সন্তানকে খাওয়া দাওয়া দিব, স্কুলে পাঠাবো, পড়াশোনা করবে, পাশ করবে, চাকরি করবে, এইটাই দায়িত্ব, শেষ। সন্তানকে যে একটি ভালোবাসার মধ্যে দিয়ে বড় করতে হয়, সন্তানের যে আলাদা যত্নের দরকার আছে, এটা অনেক সময় বোঝেন না অনেকেই। আরও বিষয় রয়েছে, আমাদের সমাজে এদের প্রতি এক ধরনের নেতিবাচক প্রবণতা আছে। অটিজম আক্রান্ত শিশুদেরকে স্বাভাবিক স্কুলে দিতে পারলে তাদের অনেক দ্রুত উন্নতি হয়, কিন্তু দেখা যায় আমাদের সমাজে শিক্ষিত বাবা মারা এতই অশিক্ষিত এবং এতই মূর্খ যে তারা এই ধরনের শিশুদেরকে যদি সাধারণ স্কুলে নেওয়া হয়, তারা এসে প্রতিবাদ করতে থাকেন যে তাদের বাচ্চা স্বাভাবিক বাচ্চা, এই শিশুর সাথে সেই বাচ্চা পড়বে না। আমি দেখেছি অনেক স্কুলে এই ধরনের বাচ্চা নেওয়ার পর তাদেরকে বের করে দিতে হয়েছে স্বাভাবিক শিশু বলে যারা দাবি করেন, সেই সব বাবা আমাদের অস্বাভাবিক আচরণের কারণে। তো এইরকম অসুবিধা বা প্রতিকূলতা আমাদের সমাজে রয়েছে এবং এই প্রতিকূলতার বিরুদ্ধে এক ধরনের সংগ্রাম করতে আমি বলবো যে এইখানে রাষ্ট্রের এবং যারা অথরিটি, কর্তৃপক্ষের একটা বড় ভূমিকা আছে এবং এই ভূমিকা তারা যথাযথভাবে এখনো পালন করেন না, এবং পালন করেন না বলে আমাদের শিশুরা যাদের অটিজম রয়েছে তারা অনাকাঙ্ক্ষিত অনেক জটিলতার মুখোমুখি হয়। শিশু সে নিউরোটিপিক্যালি হোক আর স্পেশাল নিডি হোক, প্রত্যেকেরই কিন্তু শিক্ষার মৌলিক অধিকার, তাই না? এই মৌলিক অধিকারের জায়গায় কিন্তু আমাদের এই অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা তারা সুযোগই পাচ্ছে না। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি হলেও ওই শিশুটি কিন্তু আসলে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, একসময় সেখান থেকে চলে আসতে হচ্ছে। কেন? এক হচ্ছে তার যে সহপাঠীরা আছে, সহপাঠীরা তাদেরকে গ্রহণ করছে না, শিক্ষক যারা আছেন তারা কিন্তু সেরকমভাবে প্রশিক্ষিত না। এই অবস্থাটার উত্তরণ ঘটানোর জন্য কি করণীয়? আমাদের এখানে কখনোই অটিজমের বিরুদ্ধে যে কর্তৃপক্ষের যে সমন্বিত প্রচেষ্টা, আমি বলবো যে কখনোই সেটা খুব একটা ভালোভাবে হয় নাই। অনেক ক্ষেত্রে লোক দেখানোর জন্য হয়েছে, অনেক ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তির জন্য কিছু লোক এটা করেছেন, অনেক ক্ষেত্রে এক ধরনের দায়বদ্ধতা আছে, নিয়মকানুন আছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এই যে শর্ট টার্ম যেসব ডেভেলপমেন্ট গোল আছে সেইগুলির ক্ষেত্রে এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। এইসব নানান কারণে আমাদের এখানে দায়সারাভাবে প্রচুর কাজকর্ম হয়েছে। প্রথমেই যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে সারা দেশে একটা অটিজম রেজিস্ট্রি করা দরকার ছিল। আমাদের এখানে অটিজমে আক্রান্ত শিশুদের সঙ্গে সেরিব্রাল পলসি কিংবা অন্যান্য যে ডাউন সিনড্রোম বা অন্যান্য যে জেনেটিক ডিসঅর্ডারগুলি রয়েছে এগুলিকে এক জায়গায় করে ফেলা হয়েছে এবং অনেক ক্ষেত্রে যে তালিকাটি করা হয় প্রতিবন্ধী শিশুদের তালিকা, যাদের বিশেষ শিশু আমরা বলি, এইসব ক্ষেত্রে দেখা যায় যে এইখানে মিশে গিয়েছে আর কে ডাউনস বেবি সেই জন্য সে বিশেষ শিশু আর কে অটিজমে আক্রান্ত সেই জন্য বিশেষ শিশু, এটা অনেক ক্ষেত্রে আলাদা করা সম্ভব হয় না। আমি বলবো একটা অটিজম রেজিস্ট্রি খুবই দরকার, যেখানে আমরা জানবো যে বাংলাদেশে কি পরিমাণ শিশু কোন স্পেকট্রাম লেভেলে অটিজমে আক্রান্ত। দ্বিতীয় হচ্ছে তাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং অন্যান্য যে ব্যবস্থাগুলি রয়েছে এইগুলির ক্ষেত্রে একটু সমন্বিত বাজেট পরিকল্পনা করে সেইটা খরচ করে তাদের জন্য একটা নিরাপদ সমাজ তৈরি করার চেষ্টা করা। আপনি দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি ইস্যু আছে, বহু জায়গাতে এই শিশুরা বাথরুমে যেতে পারে না কারণ পাবলিক ডোমেইনে ভালো বাথরুম নাই। আপনি কোনো শপিং মলে গেলে, সিনেমা হলে গেলে দেখা যায় ওরা যেভাবে টয়লেট ট্রেনিং পেয়েছে বাথরুমটা সেই রকম নয়, উপযুক্ত না, ফলে তারা সেখানে যেতে পারে না। এই যে অসুবিধা তৈরি করে রাখা হয়েছে, অস্বাভাবিক একটা অবস্থা যেখানে সাধারণ মানুষ এই বাথরুমগুলি ব্যবহার করতে পারে না, সেখানে এদের জন্য আলাদা ব্যবস্থা নেই। আপনি দেখবেন যে স্টেডিয়ামগুলিতে যখন আন্তর্জাতিক খেলাধুলা হয় তখন এদেরকে নিয়ে যে আলাদা একটা গ্যালারিতে রাখা যাবে, অথবা তাদের জন্য এই যে লিফট, তাদের জন্য বসবার ব্যবস্থা, তাদের জন্য ভালো বাথরুম, তাদের জন্য একটু খাওয়ার জায়গা, বিশেষ করে ক্রিকেট খেলায় আপনি দেখবেন যে নাই। এত বড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কিন্তু এই ব্যবস্থাগুলি নাই, ফুটবল স্টেডিয়াম কিন্তু এই ব্যবস্থাগুলি নাই, তারা খেলাধুলা, সিনেমা এইসব জায়গাতে যেতে পারে না। তারপর আপনি দেখবেন যে আমাদের ভাতা দেওয়া হয় একটা এবং কিছু কর সুবিধাও দেওয়া হয়, কিন্তু এই কর সুবিধার পরিমাণ এত অল্প, দেখা যায় যে বছর শেষে
একজন অটিজমে আক্রান্ত শিশুর বাবা মা 2.5 থেকে 3,000 টাকা, বড়দের 5,000 টাকা কর সুবিধা পায়, কিন্তু এইটার জন্য তাকে যে পরিমাণ কাঠখড় পোড়াতে হয় সেটা অনেক বেশি। তো এই কারণে আমি মনে করি যে এই 2-2.5 হাজার টাকা কর সুবিধা আসলে এটা সুদে লোক দেখানো দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, বরং এইটা দিয়ে আরও এক ধরনের দায় সারা কাণ্ড কারখানা করা হচ্ছে। আমি মনে করি যে এদেরকে কিভাবে অর্থায়িত করা হবে এই শিশুদেরকে, সেই ব্যবস্থাটা থাকা দরকার। তাদের বিনামূল্যে পড়াশোনা করার ব্যবস্থা করানো, সরকারি বেসরকারি স্কুলে তাদের জন্য নির্দিষ্ট আসনে তাদেরকে ভর্তি করতে পারার সুবিধা, প্রত্যেক স্কুলে অটিজমের শিশুদেরকে যত্ন নেওয়ার মতো শিক্ষক, প্রশিক্ষিত শিক্ষক এবং অ্যাটেন্ডেন্ট এইগুলি দেওয়া, এগুলো কিন্তু নাই। তারপরে ঢাকার বাইরে অ্যাসেসমেন্টের যে সুবিধা এগুলোও নাই, এগুলো অনেক কম। ফরিদপুরে একটি ছেলে বা ধরেন তেঁতুলিয়াতে একটি ছেলে যদি অটিজমে আক্রান্ত হয় বা কোনো মেয়ে যদি অটিজমে আক্রান্ত হয়, তার অ্যাসেসমেন্ট কিভাবে হবে, ওইখানে কোনো স্কুল আছে কিনা, সে আসলে পড়াশোনা করার জন্য কোথায় যাবে, তার জন্য তো তার পরিবার এলাকা ছেড়ে জেলা শহরে শিফট করবে না। তো এই যে ব্যাপারগুলি রয়েছে, এইগুলি আমার কাছে মনে হয় অনেক দ্রুত অ্যাড্রেস করা দরকার। আরও বিষয় রয়েছে, এদের এক ধরনের ইন্স্যুরেন্সের প্রবর্তন করা উচিত, যে এই শিশুদেরকে যদি তার বাবা মা না থাকেন এবং ভবিষ্যতে তাদের যত্নের জন্য এই ফান্ডিংটার জন্য বাবা মা যদি কোনো একটি জায়গাতে, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এইভাবে কোনো সোশ্যাল ফান্ডে বাবা মা টাকা দিতে থাকেন এবং এই টাকাটা একটা সময়ের পরে যদি সরকার এটাতে আরও টাকা যুক্ত করে তাকে ফেরত দেন, তাহলে দেখা যেতে পারে যে একটা সময় এই ছেলে মেয়েগুলি যখন বাবা মা থাকবেন না, তাদের ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা পয়সা বাবা মা রেখে যেতে পারবেন। এরকম অনেক কিছু করার সুযোগ আছে। আনফর্চুনেটলি আমাদের এখানে কোনো পরিকল্পিতভাবে এই কাজগুলি করা হয় নাই। আপনি যেটা বলছিলেন যে আসলে ওদেরকে যে ভাতাটা দেয়া হয় তার পরিমাণ এতটাই নগণ্য যে ওটা দিয়ে আসলে চিকিৎসা তো দূরের কথা, দৈনন্দিন জীবনযাপনই সম্ভব না। আর তাছাড়াও আমরা দেখতে পাই ওদের সাথে কেয়ার গিভার হিসেবে মা বাবা থাকেন। অনেক ক্ষেত্রে দেখেছি আমি এই কাজ করতে যেয়ে, আমি যে অভিজ্ঞতা আমার হয়েছে সেখানে আমি দেখেছি অনেক বাবা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কারণ ছেলে বড় হয়ে গিয়েছে, মা সামলাতে পারছেন না তাকে। তখন বাবা কিন্তু কাজের থেকে সরে এসেছেন এবং ঘরে থেকে বাচ্চাকে সাপোর্ট দিচ্ছেন। এই পরিবারগুলো কিভাবে চলবে? কেয়ার গিভারের যে ভাতাটা, বিদেশে এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই যে বাবা মা যদি কেয়ার গিভার হিসেবে কাজ করেন তবে তাদের জন্য একটা বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়। বাংলাদেশ কি এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে এই ভাতা ব্যবস্থা চালু করা যেতে পারে? উত্তরটা নেব, তবে একটা বিরতি থেকে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। 5,000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবি এলাক। থাকো রঙিন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আমরা চলে যাচ্ছি মূল আয়োজনে। ডাক্তার আব্দুল তুষার, যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম যে মা বাবা তো কেয়ার গিভার হিসেবে কাজ করছেন, অনেক পরিবারে আসলে মা বাবা দুজনকেই কাজ করতে হচ্ছে কেয়ার গিভার হিসেবে। বাবা চাইলেও বাইরে কাজ করতে পারছেন না, কারণ মা ওই সন্তানকে একা ম্যানেজ করতে পারছেন না। সেক্ষেত্রে পরিবারটা কিভাবে চলবে রোজগার ছাড়া? সেখানে কি আমাদের এই কেয়ার গিভার ভাতাটা চালু করাটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে এখন বাংলাদেশে? বিদেশে নানান ধরনের ভাতা ছাড়া একটু সুবিধা রয়েছে, সেটি হচ্ছে বিদেশে যে মিউনিসিপ্যালিটি থাকে অথবা সিটি কর্পোরেশন থাকে, সেই জায়গাতে এই শিশুদের জন্য আলাদাভাবে কেয়ার গিভারদেরকে চাকরি দেওয়া হয় এবং এই শিশুদেরকে মিউনিসিপ্যালিটি টেক কেয়ার করে থাকে, তাদেরকে এই কেয়ার গিভার পাঠানো হয় এবং এই কেয়ার গিভারের জায়গাতে যারা চাকরি করেন তারা অনেক ক্ষেত্রেই হচ্ছেন ভলান্টিয়ার, তরুণ তরুণী অথবা বয়স্ক নাগরিক যারা রিটায়ার করেছেন এবং রিটায়ারমেন্টের পরে তারা এই বাচ্চাদের সাথে সময় কাটান এবং তারা এই কেয়ার গিভিংটা করেন। প্রত্যেক এলাকা ভিত্তিক কেয়ার গিভাররা আছেন। ধরা যাক আপনি ধানমন্ডিতে থাকেন, তাহলে ধানমন্ডিতে এরকম একাধিক কেয়ার গিভার থাকবেন যারা লিস্টেড সিটি কর্পোরেশনের সঙ্গে, এবং তারা এরকম 1 বা 2 ছেলেমেয়ের যত্ন নেবেন। তার বিনিময়ে সিটি কর্পোরেশন তাদেরকে বেতন দিয়ে থাকে এবং বাবা মাও কিছু ওই ফান্ডে টাকা দিয়ে থাকেন, যে টাকাটা দিয়ে এই যত্নটা হয়ে থাকে। এটা হলে পরে সুবিধা হয় যে যদি বাড়িতে আর্নিং মেম্বার থাকেন অটিজমে আক্রান্ত শিশুর, তাহলে তারা চাকরি বাকরি করতে পারেন এবং তারা একে অন্যকে কিছুটা সময়ও দিতে পারেন এবং অন্য সন্তান থাকলে সেই সন্তানের যত্ন নিতে বাবা মায়ের সুবিধা হয়। আমার বন্ধুর এরকম শিশু ছিল আমেরিকাতে এবং প্রতিদিন এই কেয়ার গিভার আসতো, তাদেরকে নিয়ে সময় কাটাতো এবং
তার যে দুটি বাচ্চাই কিন্তু ইউনিভার্সিটিতে গিয়েছে এবং পড়াশোনা করছে এবং একেবারেই প্রায় সুস্থ। কথা বললে একটু বোঝা যায় হয়তো যে কিছু সমস্যা আছে, কিন্তু এমনিতে তারা সব স্বাভাবিক জীবনযাপন করছেন। এই যে ব্যবস্থাটা, এটা আমাদের দেশে আমরা করতে পারতাম সিটি কর্পোরেশন যদি তার দায়িত্ব পালন করতো। আমাদের দেশে সিটি কর্পোরেশন আপনি লক্ষ্য করলে দেখবেন মশা মারা আর ময়লা পরিষ্কার করা আর ড্রেন পরিষ্কার করা আর রাস্তাঘাটের জলাবদ্ধতা দূর করা ছাড়া আর তেমন কোনো কাজ করে না। সিটি কর্পোরেশন মানে হচ্ছে কিছু ময়লার গাড়ি, সিটি কর্পোরেশন মানে হচ্ছে গরুর হাটের ইজারা। কিন্তু সিটি কর্পোরেশনের এর বাইরে প্রচুর কাজ রয়েছে। সিটি কর্পোরেশন একটি শহরের নাগরিকদেরকে বিনোদন, শিক্ষা, স্বাস্থ্যের যত্ন, এরকম নানান কিছু সিটি কর্পোরেশন সরাসরি নিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে সিটি কর্পোরেশন আসলে মূলত একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা তাদের এই দায়িত্বগুলি কোনোভাবেই পালন করেন না। আপনি দেখবেন কমিউনিটি সেন্টারগুলিকে পরিণত করা হচ্ছে বিয়েবাড়ির উৎসবে, সেখানে সারাক্ষণ বিরিয়ানির গন্ধ, এবং এই কমিউনিটি সেন্টারগুলিতে কোনো কমিউনিটি অ্যাক্টিভিটি হয় না। এই বাবা মায়েদেরকে ডেকে নিয়ে বা সামাজিক লোকজনকে ডেকে নিয়ে অ্যাডভোকেসি করা, তাদেরকে কোনো কিছু বোঝানো, তাদের ব্যবহার পরিবর্তনের চেষ্টা করা, এলাকাতে শান্তি আনার জন্য এক ধরনের প্রক্রিয়া, এগুলো আপনি দেখবেন যে কখনো হয় না। সিটি কর্পোরেশনের যারা জোনাল অফিসার কিংবা যারা কর্মকর্তা, এদেরকে সিটি কর্পোরেশনের নাগরিকরা চেনে না, তাদের কারো চেহারা, নাম ধাম আমরা জানি না। আমরা শুধু জানি একসময় তারা ট্যাক্স নিতে আসেন অথবা তারা ট্রেড লাইসেন্সের জন্য এসে তদারকি করেন, তারা কর তোলেন, তারা নানান ধরনের ফুটপাত এগুলোকে অনেক সময় দখলমুক্ত করেন, আবার অনেক সময় দখল নিতে দেন নানান কারণে। এগুলি আমরা দেখি। আপনি দেখবেন আমাদের কোনো সিটি কর্পোরেশনে আমাদের এলাকা ভিত্তিক যারা লোকজন তাদেরকে চিনি না। যারা কাউন্সিলর হয়ে থাকেন তারাও দেখা যায় যে জন্মের সার্টিফিকেট আর অন্যান্য কিছু কাগজপত্র আছে, চাকরির সময় চরিত্রের সার্টিফিকেট, এগুলো দেওয়া ছাড়া তাদের কোনো কাজ নাই। তাদেরকে আমরা দেখতে পাই না কোথাও। রাস্তাঘাটের কন্ট্রাক্টরই নেন, নিয়ে সেইখানে তারা 2 পয়সা আয় করেন এবং এই ইজারা নেওয়া হচ্ছে তাদের কাজ, ইজারা দেওয়া হচ্ছে তাদের কাজ। এইগুলো থেকে সিটি কর্পোরেশনকে বের করে আনার জন্য যে রাজনৈতিক কমিটমেন্ট দরকার ছিল, সেগুলো আমাদের সরকারগুলির মধ্যে আমরা দেখিনি। আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমি বলবো এটা মূলত একটি কন্ট্রাক্টরদের মন্ত্রণালয়। সেখানে সারাক্ষণ ব্রিজ, কালভার্ট এগুলো তৈরি হচ্ছে, পুল তৈরি হচ্ছে, টাকা লেনদেন হচ্ছে, কিন্তু স্থানীয় সরকার যে স্থানীয় নাগরিকদের জীবনমানের উন্নতির জন্য কিছু করবে, এই ক্ষেত্রে তাদের অবদান অতি সামান্য, নাই বললেই চলে, উপেক্ষিতই বলা যায়, অনেকটা উপেক্ষিত। জি, আপনি একটু আগে বলছিলেন যে আমাদের অর্থন বৈশিষ্ট্য সম্পন্ন এই মানুষগুলো অনেক মেধাবী হয়ে থাকে, তাদের প্রতিভার জায়গাটা অসাধারণ। দক্ষতা উন্নয়ন করে তাদেরকে যদি কাজে লাগানো যায় তবে তারা জনশক্তিতে রূপান্তরিত হতে পারবে। কিন্তু এই যে দক্ষতা উন্নয়ন করবে, এই দক্ষতাটা কে উন্নয়ন করবে, সেখানে রাষ্ট্রের দায়িত্ব চলে আসে। সেক্ষেত্রে বাংলাদেশ আসলে এই জায়গায় এসে কি কাজ করছে বা কতটা এগিয়েছে বলে আপনার কাছে মনে হয়? সরকারের কিছু কিছু প্রকল্প আছে, সরকার কিন্তু কিছু প্রকল্প হাতে নিয়েছেন, তারা চেষ্টা করেছেন, কিন্তু ওই একটা বিষয় আমি বলবো যে যতটুকু প্রয়োজন তার তুলনায় এটা অতি সামান্য, এবং এই কাজগুলিকে আরও দ্রুত এবং আরও ইম্প্যাক্টফুল হয় এইভাবে করা যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা ঘটে, সরকারের যে মন্ত্রণালয়গুলি রয়েছে, এখানে তো যারা আসা যাওয়া করেন তারা কিন্তু একই মন্ত্রণালয়ে দীর্ঘদিন থাকেন না। তাদের পক্ষে আসলে সম্ভব না এইভাবে এই সারা দেশে যে অটিজমে আক্রান্ত শিশুরা আছেন তাদের পুরো জীবনমান পরিবর্তিত করে এমন একটা অবস্থা তৈরি করা যে আগামী 5 বা 10 বছরের মধ্যে পুরো ব্যবস্থাটা বদলে যাবে। এবং দক্ষতা উন্নয়নের যে বিষয়টা আপনি বললেন, দক্ষতা উন্নয়নের জন্য একদিকে যেমন প্রশিক্ষকের দরকার আছে, প্রশিক্ষণের দরকার আছে, পাশাপাশি এই কাজগুলি করার জন্য যথেষ্ট পরিমাণে রসদ সরবরাহেরও প্রয়োজন রয়েছে। সোর্সিংটা কোথায় হবে? ধরেন একটা ছেলে বা মেয়ে গয়না বানাতে শিখেছে, তাহলে এই যে গয়নার যে উপকরণ, এটা সে কোথার থেকে সংগ্রহ করবে? কম দামে না বেশি দামে? তাইলে এই সরবরাহের জায়গাটাও আসলে একটা কাউকে নিতে হবে। ধরেন বাংলাদেশের যে কুটির শিল্প সংস্থা রয়েছে, তারা যদি এরকম কোন একটা সেল সেন্টার করেন যেখান থেকে এই বাচ্চারা একই দামে পুঁতি সংগ্রহ করতে পারবে। কিন্তু এখন ঘটনাটা কি ঘটে? ধরেন কেউ গয়না বানাতে শিখেছে, একজন এই পুঁতিটা কিনছে 100 টাকা দিয়ে তার সোর্স থেকে, আরেকজন আরো সস্তায় কিনে আনছে 50 টাকা দিয়ে। ফলে যখন এই জিনিসটা তারা তৈরি করছে, তাদের মূল্য একই জায়গায় থাকছে না। ফলে একজন হয়তো এটা বিক্রি করে 2 পয়সা আয় করতে পারছে, আরেকজন মূল্য বেশি হয়ে যাওয়ার কারণে সে কাউকে বিক্রি করতে পারছে না। এই যে অসুবিধাগুলি তৈরি হয়, আর এই বাবা মায়েরা তো ব্যবসায়ী না, বা যারা এই ছেলে মেয়েরা তারাও তো ব্যবসায়ী না, তারা কাজটা শিখেছে, কিন্তু এই কাজটা তাদেরকে দিয়ে করিয়ে নিয়ে জিনিসগুলিকে মার্কেটিং করা, বাজারজাত করে দেওয়া, এইটা থেকে যে উদ্বৃত্ত আয় সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া, এই কাজগুলি কাউকে করতে হবে এবং একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, একটা ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমের মধ্যে ভবিষ্যতে যে কোনো বাবা মা প্রবেশ করতে পারবেন এবং এটা সুবিধা নিতে পারবেন। তাই আমি মনে করি যে সরকারের এই ধরনের ছেলে মেয়েদের আলাদাভাবে কর্মসংস্থানের জন্য
বিশেষ বিভাগ তৈরি করা উচিত এবং সেইখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা উচিত। এরা তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আয় করতে চায় না, এরা এমন একটা আয় করতে চায় যেটা একটা ডিসেন্ট ইনকাম এবং যেটা দিয়ে সে কিছু পরিমাণে পরিবারের খরচকে লাঘব করতে পারবে এবং নিজে কন্ট্রিবিউট করবে। সেটাই, যে পাশাপাশি নিজে কোনো কাজে এনগেজ থাকা। আরেকটি হচ্ছে এদের অনেকেরই শারীরিক পরিশ্রমের ঘাটতি থাকে, তারা কোথায় খেলবে, খেলার মাঠ নাই, দৌড়ানোর জায়গা নাই। সেক্ষেত্রে এদের জন্য যদি জিম তৈরি করা যায়, এই যে আমি বলবো সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যে কমিউনিটি সেন্টার আছে সেখানে যদি সত্যিকার অর্থে একটা জিম থাকতো, যে জিমে এই শিশুরা আলাদাভাবে গিয়ে হাঁটতে পারতো, দৌড়াতে পারতো, খানিকটা ব্যায়াম করতে পারতো। এলাকার পার্কগুলিতে যদি তাদের জন্য কিছু ব্যবস্থা থাকতো যেখানে তারা কিছু শারীরিক ব্যায়াম পরিশ্রম করতে পারে, তাহলে এই ছেলে মেয়েরা হেলদি হতো। অনেকেই কিন্তু এই ছেলে মেয়েরা ওজন বেড়ে যায়, তাদের ডায়াবেটিস হয়, তাদের অন্যান্য অসুখ বিসুখ দেখা দেয়। এই জিনিসগুলি কিন্তু আমরা দেখতাম যে তাদেরকে একটা হেলদি লাইফ আমরা দিতে পারতাম, এখন কিন্তু সেটাও দিতে পারছি না। এই ছেলে মেয়েরা অনেকেই অল্প বয়সেই দেখা যায় যে নানান ধরনের অসুখ বিসুখ আক্রান্ত হয়। যে ভাবনা আমাদের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানদের মা বাবাকে নির্ঘুম রাত কাটাতে বাধ্য করে, সেটা হচ্ছে আমি চলে যাবার পর আমার সন্তানের কি হবে, মা বাবা আমরা না থাকলে আমার সন্তান কোথায় যাবে, কোথায় আশ্রয় পাবে, কোথায় দুমুঠো খাবার পাবে। এই অবস্থা থেকে কেন এখনও আমরা বের হয়ে আসতে পারছি না? কেন আমরা একটা নিশ্চিত, নিরাপদ, সম্মানজনক ঠিকানা তৈরি করতে পারছি না আমাদের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন এই সন্তানদের জন্য? আমি বলবো যে এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা সহসা দূর হবে না, কিন্তু এই দুশ্চিন্তা দূর করার জন্য সমন্বিত পরিকল্পনা, আমি যেটা শুরুতেই বলেছিলাম, এটা দরকার হবে। এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই বাবা মায়েরা এমন একটা পরিস্থিতির মধ্যে থাকেন যাতে তাদের অবর্তমানে এই শিশুরা অন্তত তাদের দৈনিক যত্ন, খাওয়া দাওয়া, তাদের দেখাশোনা করা, এটার জন্য কেউ না কেউ তাদের থাকে, অন্তত একটা কোনো ব্যবস্থা থাকে। যেমন ইদানিং ওল্ড হোমের অনেক প্রচলন হয়েছে। আমি মনে করি যে এই ধরনের কাজগুলি যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া যেত তাহলে ভালো হতো। কিন্তু ওই যে আমি বললাম, প্রথমেই তো দরকার তালিকা, কতজন অটিজমে আক্রান্ত শিশু আছেন, তাদের কি পরিমাণ প্রয়োজন, কারা ধনী, কারা দরিদ্র, কারা মধ্যবিত্ত, কার জন্য কোন ধরনের সুবিধা রাষ্ট্রকে দিতে হবে, এগুলি তখন আমরা বাজেট এবং পরিকল্পনা করতে পারতাম। এখন তো কোনো পরিকল্পনা করার কোনো সুযোগ নাই, কারণ তথ্যের ঘাটতি আছে, স্বল্পতা আছে। ডাক্তার আব্দুল নূর তুষার, আমাদের এই অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মায়েরা সারাক্ষণই নানা রকম উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে ভুগতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কি করণীয়? পুরো পরিবারের উদ্দেশ্যেই বলতে চাই যে এই ধরনের সমস্যা যদি পরিবারে থাকে তাহলে মানসিকভাবে এই সমস্যাকে মোকাবেলা করার জন্য যে শক্তি, সেটা তো নিজেকে অর্জন করতে হবে। এটা তো অন্য কেউ আপনাকে তৈরি করে দেবে না। আপনি যদি অনুভব করেন যে আপনি মানসিকভাবে অসুস্থ হচ্ছেন কিংবা মানসিক চাপ নিতে পারছেন না, তাহলে মানসিক চিকিৎসক আছেন, তাদের শরণাপন্ন হবেন, পরামর্শ দেন, যারা মনোদৈহিক পরামর্শ দেন তাদের কাছে যাবেন, সাইকোলজিস্টদের কাছে যাবেন, তারা আপনাদেরকে হেল্প করবে। এবং এটা ভাবার কোনো কারণ নাই যে এই মানসিক চাপ কোনো সমস্যা নয়। এই মানসিক চাপ একটি সমস্যা, যেহেতু এটার যে প্রতিকার আছে, এই ধরনের যে কোনো মানসিক চাপের প্রতিকার আছে। আমি বলবো যে তাদের উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, সোশ্যাল এবং সাইকোলজিক্যাল পরামর্শ যারা দেন, কাউন্সিলরদের কাছ থেকে কাউন্সেলিং নেওয়া। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। পরিশেষে আমাদের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষগুলো, তাদের পরিবার, মা বাবা এবং আমাদের সমাজ, এদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? আমার শুধু এতটুকুই বলবার রয়েছে যে অটিজম এমন একটি সমস্যা যেটি শুধুমাত্র বাংলাদেশের না, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। সারা পৃথিবীতে অটিজমে আক্রান্ত শিশুরা জন্ম নিচ্ছে, কিন্তু সমাজের যে সক্ষমতা এবং সমাজের যে শিক্ষা, তার উপরে নির্ভর করে আসলে এই শিশুরা কোন দেশে কিভাবে বড় হবে, কতটুকু নিরাপদ জীবন পাবে, সেটা নির্ধারিত হয়। আমাদের মতো দেশে যেখানে বহু কিছু নিয়ে বহু কাজ হয়, আমি বলবো যে এই কাজগুলির মধ্যে মানবিকতা থাকা দরকার এবং অটিজমে আক্রান্ত শিশুদের জন্য সমন্বিত পরিকল্পনা নিয়ে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থাকে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্যে এগিয়ে যেতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে যেটি ঘটবে, এই সমস্যাটি দিনকে দিন বাড়তে থাকবে এবং এই ধরনের শিশুরা সমাজে বোঝা হয়ে সমাজকে নানাভাবে আক্রান্ত করবে। এই শিশুরা কিন্তু নিজেরাই সমস্যার জন্য দায়ী না, এমনকি নিজেরা নিজেদের যে প্রতিকার, সেই প্রতিকার চাইতেও পারে না। যে কারণে আমি বলবো যে রাষ্ট্রকে শুধুমাত্র লিপ সার্ভিস বা মৌখিকভাবে ভালো ভালো কথা না বলে, বরং প্রকৃত অর্থেই এই শিশুদের জীবনে পরিবর্তন আসে, এই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই।
আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলাম যাতে তাদের জন্য আলাদা একটা পাঠ্যপুস্তক তৈরি করা সম্ভব হয়, যেখানে এখন যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকই হবে, কিন্তু সেখানে চমৎকার ছবি থাকবে, রং থাকবে, কাগজগুলি আরও উন্নত হবে। কেননা এই বাচ্চারা দেখা যায় যে পাঠ্যপুস্তক ব্যবহার করার সময় পাঠ্যপুস্তক ছিঁড়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যে সামান্য একটু কাজ, এই কাজটুকু করতে পাঠ্যপুস্তক যারা তৈরি করেন, এমনকি আমি শিক্ষামন্ত্রীর কাছেও গিয়েছিলাম একাধিকবার অতীতে, তারা মুখে খুব চমৎকার কথা বলেছেন। শিক্ষা সচিবের কাছে গিয়েছিলাম, চমৎকার কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটা করেন নাই। তাদের জন্য একটা চমৎকার আকর্ষণীয় পাঠ্যপুস্তক তৈরি করা, তারা যে স্কিলগুলি পারে না সেই স্কিলগুলি শেখানোর ব্যবস্থা ওই পাঠ্যপুস্তকের মধ্যে রাখা, এটা কিন্তু খুব সহজেই সম্ভব ছিল। বাংলাদেশে অটিজমের প্রচুর স্কুল আছে, কিন্তু স্কুলগুলিতে ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণে শিক্ষা উপকরণ নাই, বিশেষ করে বই নাই। এই যে ছোট্ট কাজটুকু, এতটুকু আমাদের রাষ্ট্র এতদিনে করতে পারে নাই। তারা কোটি কোটি টাকা খরচ করে রাজনৈতিক প্রোপাগান্ডামূলক বইপত্র ছাপিয়েছে, কিন্তু তারা এই কাজটি করতে পারে নাই। এটা শুধু অশিক্ষা না, আমি বলবো যে এটা এক ধরনের মানসিক দারিদ্র্য, এটা এক ধরনের অবহেলা। এবং এই অবহেলা যারা করেছেন, আমি তাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুরোধ করব যে এখনও সময় আছে, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনেন এবং এই কাজগুলি করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনও সময় আছে, আপনারা এই শিশুদের জন্য যথেষ্ট পরিমাণে মনোযোগী হন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময়ের কিছু অংশ আমাদেরকে আজকে দিয়েছেন। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই মানুষগুলো আমাদেরই সন্তান, ভাই, বোন। এই মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। আসুন আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে এগিয়ে আসি, সহমর্মিতার হাতটি বাড়িয়ে দিই, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই মানুষগুলোর দিকে এগিয়ে নিয়ে যাই সামনে, গড়ে তুলি একটি নিরাপদ, নিশ্চিত, সম্মানজনক সমাজ ব্যবস্থা, যেখানে আমাদের এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলো তাদের দক্ষতার প্রমাণ দেবে এবং একটি নিরাপদ, নিশ্চিন্ত জীবন যাপন করবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও,